অন্যান্য দিন আমি গুড মর্নিং বলে আমার ভিডিও শুরু করি, কিন্তু আজ আর মন থেকে ইচ্ছে করছে না গুড মর্নিং বলতে। আর আমার মনে হয় না তোমাদেরও কারোর গুড মর্নিং শোনার মতন কোনো ইচ্ছে রয়েছে। এখন সত্যি বলতে ভিডিও করার মতন ইচ্ছা বা মানসিকতা কোনোটাই ছিল না, কিন্তু কিছু কথা মনে হলো যে বলাটা খুব প্রয়োজন। একজন নাগরিক হিসেবেও বলা প্রয়োজন, বা একটা মেয়ে হিসেবে তো অবশ্যই বলার সময় এটা, সঠিক সময় এটাই। তাই জন্য কিছু কথা তোমাদের সাথে শেয়ারও করব, আর কিছু প্রশ্ন আমার মধ্যে রয়েছে যেগুলোর উত্তর আমি খুঁজে পাচ্ছি না। তাই সেগুলো তোমাদের কাছে যদি থাকে তো তোমরা চাইলে আমাকে সেই উত্তরগুলো দিতে পারো। তো সবার প্রথম আমার যেটা মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদের চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, বা মেন যে বিষয়টা নিয়ে আমরা এতটা ডিস্টার্ব, সেই ঘটনাটার মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা আমার মধ্যে এখন আসছে সেটা এটাই যে সমাজের প্রথম সারির মধ্যে তো আমরা ধরি যে ডাক্তারদের, তো সেরকম একজন মানে সেই বিষয়টাকে যদি বাদও রাখি, তো যে ঘটনাটা রিসেন্টলি ঘটে গেছে, সেই ঘটনাটা ঘটেছে প্রথমত একটা মেয়ের সাথে এবং একটা সরকারি প্রতিষ্ঠানে। এবং যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যে কোনোভাবেই একটা খুন ছাড়া আর কিছুই নয়, একটা মার্ডার ছাড়া কিছুই নয়, সেটা তো এই মুহূর্তে আমাদের সবারই কাছে জলের মতন পরিষ্কার। তো যে কোনো প্রতিষ্ঠানের, মানে সেটা সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের একটা রেসপন্সিবিলিটি তো একজনের উপর থাকে। তো আমরা সেই রেসপন্সিবিলিটিটা থাকে কার উপরে? যে সেই ডিপার্টমেন্টের হেড বা যে সেই সংস্থাটার হেড যে মাথায় বসে আছে। তো এটা তো আমরা মানে সে পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই দোষী হোক বা না হোক, তার উপর দায় তো বর্তায়। তো সেই মানুষটি বা সেই ব্যক্তিটিকে আমার তো মনে হয় না কোনোভাবেই যে একটা জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে আর একটা সেই সেম পদে আবার তাকে এনগেজ করা, সেটা কোনোভাবেই সিকিউর বা সেটা ডিজার্ভ করে। তো আমি এই হিসেবটা আমার কাছে কোনোভাবেই মিলছে না যে সে কয়েক ঘন্টার মধ্যে সেই একই পদে শুধু স্থান পরিবর্তন হলো, তো সেটা কতটা সিকিউর। মানে এটা কি মনে হয় না যে এটা কোনোভাবে তাকে স্পেয়ার করা হলো, বা তাকে মানে একটা জিনিস অন্যায় করার পরে তাকে আবার সেই অন্যায়টা করার জন্য জায়গা করে দেওয়া হলো? যাই হোক, তো এটা আমার প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন এটা যে একটা ডাক্তারের সাথে, মহিলা বা পুরুষ যাই হোক না কেন, সবার প্রথম আমি যদি ধরি যে একজন ডাক্তারের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে তার নিচের পদস্থ যে কর্মচারী যারা রয়েছেন, আয়া রয়েছেন, মহিলা অনেক নার্স রয়েছেন, তো তাদের সাথে আরো কত ঘটনা ঘটতে পারে। এবং ঘটে যে নি এটাও নয়, এবং ঘটবে যে না এটাও আমরা শিওরলি বলতে পারি না। তাহলে এই ঘটনাটা একজন ডাক্তারের সাথে ঘটেছে, বা কলকাতা শহরের মতন একটা শহরে ঘটেছে বলে ঘটনাটা এতটা হাইলাইটেড হয়েছে, এখনো পর্যন্ত ঘটনাটা হাইলাইটেড রয়েছে। বা এটা যদি একটা মানে মফস্বল এলাকা থেকে ঘটতো, বা একটা প্রত্যন্ত গ্রাম থেকে যদি ঘটনাগুলো ঘটতো, বা ঘটেনি এরকম তো নয়, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের আশেপাশে এরকম ঘটনা আমরা নিজে কানে অনেক সময় শুনেইছি, কিন্তু সেই ঘটনাগুলো সামনেই আসে না। হ্যাঁ, বা তার কোনো বিচার তো হয়ই না। তো আজ এই ঘটনাটা সামনে আসার পরেও যদি এই ঘটনাটারও চাপা পড়ে যায় বা কিছু করে সারা ভারতব্যাপী নয়, শুধুমাত্র সারা পৃথিবীব্যাপী আমরা একটা আন্দোলন করেছি বা একটা সমাবেশ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এটাতে কি আদেও খুব বেশি কিছু হবে, বা আমরা যেটা করতে চাইছি আলটিমেটলি সেটা কি আদেও আমরা করে উঠতে পারবো শুধু এই স্টেপটা দিয়ে? আমার তো মনে হয় না এটা সম্ভব। কেন কি আমরা যেটা চাইছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এই ঘটনাটা যেন আর পুনরাবৃত্তি না হয়, এবং সেটার জন্য এই যে একটা প্রপার জাস্টিস, মানে এই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য যারা অ্যাকচুয়াল যারা দায়ী তারা যেন শাস্তি পায়। কিন্তু যদি মানে প্রথমে শুরু থেকেই যদি দেখা যায় যে ঘটনাটার শুরুতেই যেটা আমরা শুনলাম, এটাকে একটা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে এটা একটা সুইসাইড কেস বলে প্রথমেই
তাহলে যারা আমাদের রক্ষাকর্তা, যারা রক্ষা করবে, তারাই যদি ভক্ষক হয়ে যায়, তারাই যদি অন্যায়টাকে স্পেয়ার করে, অন্যায়টাকে চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের মানে আমরা প্রত্যেকটা মানুষ হিসেবে আমরা মানে কোথাও গিয়ে সিকিউরিটির অভাব হয়ে যাচ্ছে না? মানে আমরা তো প্রতি মুহূর্তে অ্যাংজাইটিতে থাকবো যে আমরা কোথাওই সিকিউর না, আমরা নিজের বাড়িতেই সিকিউর কিনা আমরা সেটাই ভাববো। 14ই আগস্ট আমরা যে স্টেপটা নিয়েছিলাম সেই তার মধ্যে আমিও ছিলাম, কিন্তু আমার প্রতি মুহূর্তে এটাই মনে হচ্ছিল যে এটা দিয়ে কি আলটিমেটলি কিছু হবে? ঠিক এই ভয়টাই আমার সত্যি হলো 15ই আগস্ট যখন আমি শুনলাম। আমি যে এলাকায় থাকি সেখানেই আমাদের যে জেলা হাসপাতাল রয়েছে, সেখানে একটি 2.5 বছরের শিশু এই সেম ঘটনার জন্যই অ্যাডমিশন নিয়েছে, অ্যাডমিটেড হয়েছে। একটা 2.5 বছরের শিশু, তাকে আমরা কি বলবো? যে সমস্ত মানুষজন বলে যে এই তো মেয়েদের এত কথা, মেয়েরা নিজেরা ড্রেস ঠিক করে না, তাদের চালচলনের ঠিক নেই, রাত করে বাড়ি ফিরবে, আবার তারা এক্সপেক্ট করে কি করে যে তারা সিকিউর থাকবে? একটা 2.5 বছরের শিশু, না তো তার ড্রেসের কিছু আলাদা কোনো বিষয় ছিল, আর না তো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনো বিকাশ ঘটেছে। তার কি দোষ ছিল? সে কোন দোষের শাস্তি পেল এটা? তাহলে মানে সিকিউর তাহলে কে? আমার কথা হচ্ছে যে মানে বাবা মা তো দূরের কথা, বাবা মা তো স্বাভাবিকভাবেই তারা ছেলে মেয়েকে, সন্তানকে নিয়ে মানে কি বলবো, তারা কিছু ভাবতে ভয় তো পাবেই এই ঘটনার পরে, এবং আগেও তাদের মধ্যে সেই ভয় ছিল, যার জন্যই মায়েরা বাবারা বলতো যে না এত রাত হয়ে গেছে, এখন এত রাত করে মেয়েরা বাইরে যেতে পারবে না, বা দূরে পাঠানো যাবে না, পড়াশুনো করতে দূরে পাঠানো যাবে না, মেয়েকে ঘরের মধ্যে রাখতে হবে, মেয়েকে রাতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফিরতে হবে, মেয়েদের এই করা যাবে না, মেয়েদের ওই করা যাবে না, এই ড্রেস পরা যাবে না, এই সময়ে বেরোনো যাবে না, এই সময়ে ঢুকতে হবে, এত রেস্ট্রিকশন, সেগুলো তো আগে থেকেই ছিল। কিন্তু এই এত রেস্ট্রিকশনের মধ্যে থেকেও যখন এত কিছু ঘটছে, তা আমার কথা হচ্ছে মেয়েরা সারা জীবন এই রেস্ট্রিকশনের মধ্যেই থেকে যাবে। তাহলে কি এই যে দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন কি শুধু ছেলেদের জন্য দেশটা স্বাধীন করা হয়েছিল, যে শুধু স্বাধীনতা ছেলেরা পাবে, মেয়েদের জন্য স্বাধীনতার একটা গণ্ডি বাঁধা থাকবে সব সময়? এটাই কি ছিল? এটাই কি অরিজিনালি স্বাধীনতা বলতে এটাই বোঝায়? নাকি ছেলে মেয়ে মানুষ হিসাবে তার পরিচয় হবে, এবং একটা ছেলে যতটা এগিয়ে যেতে পারবে একটা মেয়েও ততটাই এগিয়ে যেতে পারবে? একটা ছেলে যদি তার শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারে, তারা যদি নাইট স্টে করতে পারে কোথাও গিয়ে, তারা যদি একটা তাদের ইচ্ছে মতন ড্রেস পরতে পারে, তাদের ইচ্ছে মতন নাইট বন্ধুদের সাথে পার্টি করতে পারে, ঘুরতে যেতে পারে, বা পড়াশুনো করতে যেতে পারে, একটা মেয়ে কেন পারবে না সেইগুলো? তাদেরকে কেন আগেই ভাবতে হবে যে আমাদের জন্য এটা সিকিউর নয়, বা আমরা এটা করতে পারি না? এই নাটা সবসময় কেন মেয়েদের সাথে থাকবে? এটা আমি শুধু একজন মেয়ে হিসেবে নয়, আমি এই দেশের নাগরিক হিসেবে এই প্রশ্নটা আমার মানে মধ্যে সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে যে কেন এটা হবে। সবচেয়ে বড় কথা, আজও 2024 সালে দাঁড়িয়ে এখনো উমেন্স ডে পালন করতে হয় আমাদের। কেন আলাদা করে উমেন্স ডে পালন করতে হবে? কেন আলাদা করে আমাদেরকে জানান দিতে হবে কেন যে আমাদেরও জায়গা আছে? কেন আমরা এখনো পর্যন্ত আমরা লড়বো কেন? তাহলে যে এত আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদের যে রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে গেছে, তারা কি কোনো সময় এটা ভেবে করেছেন যে এটা শুধু ছেলেদের জন্য করছি আমরা? বা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা কি শুধুই পুরুষ ছিলেন? সেখানে কোনো মহিলার কি অবদান ছিল না? নাকি যারা পুরুষ ছিলেন তারা কি শুধু মহিলাদের জন্য লড়াই করেছিলেন এটা বলে গেছেন কোথাও গিয়ে? এরকমটা তো নয়। তাহলে কেন এই বিষয়টা? যাক, এইগুলো ছিল আমার প্রশ্ন। এবার যেগুলো আমার বলার, যেগুলো আমি নিজে ফিল করেছি, আমি সেরকম কিছু কথা এবার বলতে চাই। সেটা হচ্ছে, আজ একটা ঘটনা, যখন কোনো একটা ডিজাস্টার ঘটে যায়, যখন কোনো একটা ব্লান্ডার হয়ে যায় আমাদের সমাজে, আমরা তখন সেটাকে নিয়ে খুব বেশি মাতামাতি করি, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা তখন খুব বেশি প্রতিবাদী হয়ে উঠি, তখন ভাবি যে এর কি করে জাস্টিস পাবো, এগুলো কি করে আমরা শাস্তি দেব, আমরা এগুলো ভাবি। কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে এটা ঘটতে পারে, যাতে এটা না ঘটে তার জন্য স্টেপটা আমাদের আগেই নেওয়া প্রয়োজন। কেন কি
কোথাও গিয়ে নাগরিক হিসেবে শুধু যে যারা দায়িত্বে আছে তাদের ওপরেই সব দায়িত্বটা বর্তায় এটা কিন্তু না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের ওপরেও সেই দায়িত্বগুলো আছে যে আমরা দেশের নাগরিক, দেশটা যাতে সঠিকভাবে চলে, যাদের মানে যারা দেশ চালাচ্ছে তারা তো শুধু কয়েকটা মানুষ মিলে গোটা দেশটাকে চালাতে পারে না। সবকিছুর মধ্যে আমাদেরও একটা ভূমিকা থাকা প্রয়োজন, কারণ তাদেরকেও নির্বাচন করে আমরাই আনছি। তাহলে আমরাই যদি সঠিক না হই, আমাদের ভাবনা চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গি যদি সঠিক না হয়, তাহলে আমরা তো সঠিকটা নির্বাচন করতেই পারবো না। তাহলে সবার আগে তো পরিবর্তনটা নিজের মধ্যে থেকে শুরু করা উচিত, তাই নয় কি? এবার ভাবুন, এই যে আমাদের এত পড়াশোনা নিয়ে আমরা এত বেশি কনসিয়াস থাকি, বাবা মারা, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কোনো বাবা মাকে কোনো মানে পার্সোনালি অ্যাটাক করার নেই, এটা আমার নিজের উপলব্ধি থেকে আমি বলছি। আমার মনে হয় যে বাবা মাদের সবার আগে এটা ভাবা উচিত যে শুধু ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি বা পড়তে পাঠাচ্ছি সেখান থেকেই সে সবটা শিখে আসবে, এটা হওয়ার আগে তাদের বেসিক শিক্ষাটা বা প্রথম শিক্ষার শুরুটা তো তাদের ঘর থেকেই হয়। তো একটা মেয়েকে যখন আমি বলছি যে বাবা তোর যাওয়া যাবে না, এত রাত বা এত রাতে তোর বেরোনো যাবে না, বা তুই এই সময়ের মধ্যে ফিরে আসবি, বা তুই কোন বন্ধুদের সাথে যাচ্ছিস সেগুলো ঠিকভাবে দেখে তাদের ফোন নাম্বার দিয়ে যাবি, কাদের সাথে মিশছিস আমাকে জানাবি, এত রেস্ট্রিকশন, এত কিছু, কোন ড্রেস পরে যাচ্ছিস, এইরকম জামা পোশাক পরে তোর বাইরে বেরোনো যাবে না, এগুলো যখন আমরা আমাদের মেয়ে সন্তানকে শেখাচ্ছি, সমানভাবে ছেলেকেও সেই শিক্ষাটাই দিতে হবে যে এই সময়ের মধ্যেই বাড়ি ফিরবে। আমি আমার মেয়েকে যখন অন্য একটা ছেলের ভয়ে এতটা অ্যাংজাইটিতে ভুগছি যে আমার মেয়েকে অন্য একটা ছেলের জন্য আমরা ভয় পাচ্ছি যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলছি, সেরকম ভাবতে হবে যে আমার ঘরের ছেলেটা কোনো মেয়ের জন্য যেন ভয়ের কারণ না হয়ে ওঠে। সেই জন্য আমি আমার মেয়েকে যেমন সময়ে বাড়ি ফিরতে বলবো, আমি আমার ছেলেকেও একই সময়ে বাড়ি ফিরতে বলবো। সে তার জন্য রেস্ট্রিকশনটা সমানভাবে হবে, ছেলের জন্য স্পেশাল নিয়ম কিছু থাকবে না। বা আমি আমার মেয়েকে যেরকম বলে দিচ্ছি যে কাদের সাথে মিশবি সেটা যেন ভেবে নির্বাচন করবি, একটা ছেলেকেও আমি সেই দিকটা নজর রাখতে বলবো যে তার সঙ্গটাও যেন ভালো হয়, সেও যেন কোনো খারাপ সঙ্গে মিশে যেন তার নিজের রুচিবোধটা বদলে না ফেলে। সেই সমানভাবে সেটাকে কিন্তু খেয়াল রাখা উচিত। আরো একটা জিনিস আমার মনে হয় যে এই যে আমরা স্কুলে যাই, এত পড়াশোনা করি, এত সাবজেক্ট পড়ি, মানে ক্লাস 1 থেকে মাধ্যমিক অবধি আমরা সব সাবজেক্ট পড়ে ফেলি। উচ্চ মাধ্যমিকের সময় গিয়ে আমাদের একটা গ্রুপ সিলেক্ট হয় যে এ আর্টস গ্রুপ, এ কমার্স গ্রুপ, এ সায়েন্স গ্রুপ, কিন্তু এই যে এত সাবজেক্ট পড়ি এর মধ্যে কোথাও গিয়ে আমার মনে হয় যে পুরো শিক্ষাটাই বৃথা হয়ে যায় যদি আমাদের নীতি শিক্ষা না হয়। এই যে ডাক্তাররা, আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করে বলছি না, আমি বারবার বলছি সবাই খারাপ হয় না, স্বাভাবিকভাবে কিছু ভালো মানুষ রয়েছে বলেই এখনো দেশটা এগোচ্ছে বা চলছে, কিন্তু ডাক্তার মানে তো সে অনেক বেশি পড়াশোনা করে এসছে। তাহলে একজন ডাক্তার হয়ে আরেকজন ডাক্তারের মৃত্যু দেখে কি করে মানে সেই ঘটনাটার সাথে জড়িয়ে থাকতে পারি বা মানে সেই বিষয়টাকে সাপোর্ট করে আমি নিজের জাস্টিফিকেশন দিতে পারি, আমার মাথায় সেটা ঢোকে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আজ যদি সেই ডাক্তার এই এত পড়াশোনা করার সাথে সাথে যদি একটু নীতি শিক্ষার ওনার মধ্যে মানে ভেতরে যদি ওনার থাকতো, তাহলে তো উনি এই কাজটা করতে পারতেন না। এই যে মানে নিজেকে জাস্টিফাই করা, এই ভুলটা করার আগে পরে চিন্তা ভাবনা না করে একটা এত বড় অন্যায়ের সাথে যুক্ত হয়ে যাওয়া, যদি এতটুকু আমরা আমাদের সন্তানদেরকে এতটুকু শিক্ষা দিতে পারি যে এই কাজটা ভালো বা এই কাজটা খারাপ, তাদের রুচিবোধটা প্রথম থেকেই যদি আমরা এইভাবে তৈরি করি যে একটা মেয়ের দিকে এইভাবে এই দৃষ্টিতে তাকাতে হয়, তুমি তোমার ঘরের মায়ের দিকে যেভাবে তাকাচ্ছ তুমি অন্য মাদের দিকেও সেই চোখেই তাকাবে বা অন্য মেয়েদের দিকেও সেই চোখেই তাকাবে, সেও অন্য কারোর ঘরের মা বা বোন। নিজের বোনকে তুমি যে চোখে দেখছো, যে যতটা স্নেহ তুমি নিজের বোনকে করছো, ততটা স্নেহই তুমি আর চারপাশে তোমার সমাজের অন্য মেয়েদের দিকেও তুমি সেই চোখেই তাকাবে। সেটাই আমার মনে হয় প্রকৃত শিক্ষা তখনই তার মধ্যে হবে যখন তার মধ্যে এই শিক্ষাগুলো থাকবে, নয়তো নেট রেজাল্ট তো সেই জিরোই হয়ে গেল, তাই না?
একটা মানুষকে মানুষ হিসেবে তখনই আমরা সম্মান করতে পারবো যখন তার মধ্যে বেসিক কিছু রুচিবোধ থাকবে। সে একটা মেয়েকে প্রকৃত সম্মানের চোখে দেখবে। এমন নয় যে সেই মেয়েটার একটা জামার ফিতে বেরিয়ে গেছে বলে আমার সেই দিকে চোখটা যাবে, চোখটা নামিয়ে নেব আমি, এই রুচিবোধটা যেন তার মধ্যে তৈরি হয়। আমার মনে হয় সবার আগে প্রয়োজন যে প্রত্যেকটা স্কুলে গুড টাচ এবং ব্যাড টাচ কোনটাকে বলে সেটা একটা মেয়েকে শুধু না, একটা ছেলেকেও সমানভাবে বোঝানো প্রয়োজন যে এটাকে গুড টাচ বলে, এটাকে ব্যাড টাচ বলে, এটা করতে হয়, এটা করতে নেই, বাকিটা তো চলতে চলতেই শিখবে। কিন্তু কিছু বেসিক জিনিস যেটা আমাদের প্রথমেই দেওয়া উচিত। এবং আমি বলছি না যে ঠাকুরের আরাধনা করতে বসিয়ে দেওয়া, কিন্তু কিছু আধ্যাত্মিক চেতনা মানুষের প্রত্যেকের মধ্যে জাগানো উচিত। সেটা সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা ধর্মেই কোথাও আমার মনে হয় না কোনো ধর্মে মেয়েদের অসম্মান করতে শেখানো আছে বা কোথাও গিয়ে বলা আছে যে একটা মানুষকে মানুষ হিসেবে সম্মান না করতে বলা। সুতরাং যে ধর্মেরই হোক না কেন নীতি শিক্ষা তো দেওয়াই যায়। এবং বাবা মা প্রত্যেকটা স্তরের মানুষকে এবং প্রত্যেকটা বয়সের মানুষকে কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা কাউন্সিলিং এর প্রয়োজন। এবং সেটা যে সেক্টরে আছে, যেখানে যেভাবে দেওয়া যায় সেখানে সেভাবে দেওয়ার একটা রীতি চালু করা যেতেই পারে। স্কুলে স্টুডেন্টদের জন্য সেরকম একটা ক্লাস রাখা যেতে পারে, যে কোনো অফিসে যে কোনো সেক্টরে সেরকম একটা উইকেন্ডে একটা ডে রাখা হলো যেখানে একজন গেস্ট লেকচারার হোক বা যিনি এই বিষয়ে এক্সপার্ট, সেরকম এক্সপার্টিস কেউ একজন আসবেন, যে যাকে আমরা অনেক সময় কি হয় আমরা ফ্যামিলির মানুষকে বা বন্ধু বান্ধবকে বা পাশের মানুষটাকে হয়তো বলতে পারছি না আমাদের প্রবলেমগুলো খুলে, আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা আমি তাকে বলতে পারবো। একজন কাউন্সিলর, একজন কাউন্সিলিং করার মতন কেউ একজন থাকলো যে আমাকে সঠিক পথ, অনেক সময় হয় না আমরা দিগ্ভ্রষ্ট হয়ে পড়ি, আমাদের রুচি বোধটা যেন কোথাও গিয়ে নষ্ট না হয়। আমার মনে হয় এটা মানুষ হিসাবে এইটুকুনি দাবি করাই যেতে পারে। অনেক কথা বলে ফেললাম, এর মধ্যে যদি কিছু ভুল বেলা থাকি তার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। আমার মনে যা ছিল, যেগুলো আমার মনে হয়েছিল যে আমি কিছু কথা বলতে পারি বা আমার কিছু বলার অধিকার রয়েছে একজন নাগরিক হিসেবে, আমি সেটুকুনি শেয়ার করলাম। তাও যদি কিছু ভুল বলে থাকি আমি তার জন্য আবার বলছি আমি সরি। শেষ একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের ল অনুযায়ী কোনো নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ করা সেটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই আমরা সবাই দেখছি যে সেই ছবি এবং নাম ভাইরাল হচ্ছে। তো এটুকু মনে হয় আমরা তাদের প্রতি সমব্যথী হিসেবে এটুকু মেনটেন আমরা করতেই পারি, যে এটুকু মেনটেন করা যে তার নাম বা ছবি এগুলো মানে সমবেদনা জানানোর জন্য এগুলোকে সামনে আনার খুব একটা প্রয়োজন নেই। তো আমি চাইবো যে এটা যেন বন্ধ হয়। আর সামনেই দুর্গাপূজা, আমরা গোটা ভারতবাসী কেন ভারতের বাইরেও আমরা অনেক দেশেই জানি যে দুর্গাপুজো হয়। তো আমার মনে হয় যেটা সবার আগে মনে করা উচিত যে প্রত্যেকটা মেয়ের মধ্যেই সেই মা দুর্গার রূপ বিরাজ করে। তো সবার আগে আমার মনে হয় মেয়েদেরকে সম্মান করতে শেখো, তারপরে আমরা দেবী আরাধনা করব, নিশ্চয়ই করব। কিন্তু সবার আগে যেটা উচিত সেটা মন থেকে মেয়েদেরকে সম্মান করো, শুধু মুখে বলে নয়, মন থেকে করো। যেটা করবে সেটাই মন থেকে করো। এই এত মিটিং মিছিল যাই করো না কেন, যেটা মন থেকে আসবে, যেটা নিজে বিশ্বাস করো, নিজের মনের ভেতরটাকে আগে আমরা ঠিকভাবে চালনা করি, তারপরে আমরা এগুলো করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই প্রার্থনা করব। আর সমাজটাকে সুস্থ পরিবেশ দেওয়ার চেষ্টা করব আমরা সবাই মিলে, এটাই অঙ্গীকার করি। আর অবশ্যই চাইব যে আসল অপরাধী তার যেন চরমতম শাস্তি হয়, এবং সেই শাস্তি যেন এতটাই মারাত্মক হয় যতটা কষ্ট সে পেয়েছে তার কষ্টের কোনো কি বলবো বিচার হয় না, সত্যিই হয় না। কিন্তু আর যেন এরকম ঘটনা আমাদেরকে আর দেখতে না হয় বা সাক্ষী থাকতে না হয়, সেরকম একটা দণ্ডনীয় অপরাধ যেন কিছু একটা মানে তার বা তাদের, আমি জানি না সেটা সংখ্যাটা এক সংখ্যা নাকি একাধিক,
তো দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, এটাই আমরা সবাই চাইবো। চলো আজ এই পর্যন্তই।